আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী বাংলাদেশের বিষয় পরিচয় বইয়ের দশম অধ্যায়ে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, সৃজনশীল প্রশ্ন। এখানে দেওয়া আছে, জনাব ওয়াই ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, কারখানার মালিক, অর্থাৎ তার বিদ্যমান মূলধন দিনকে দিন বেড়েই চলছে, কারণ বেতন খাতে কম খরচের তুলনায় তিনি উৎপাদিত পণ্যের দাম বেশি পাচ্ছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে উল্লিখিত জনাব ওয়াই এর গার্মেন্টস কারখানায় কোন ধরনের অর্থব্যবস্থা চালু রয়েছে এবং দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশে একই ধরনের অর্থব্যবস্থা চালু রয়েছে, তোমার এই বক্তব্যের সপক্ষে যুক্তি দেখো। প্রথম প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকে উল্লিখিত জনাব ওয়াই এর গার্মেন্টস কারখানায় কোন ধরনের অর্থব্যবস্থা? আমরা বলতে পারবো এটা ব্যক্তিগত অর্থব্যবস্থা, কারণ ব্যক্তিগত অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থার উদাহরণ। কারণ হচ্ছে এখানে জনাব ওয়াই ঢাকার একটি গার্মেন্টস কারখানার মালিক, অর্থাৎ যিনি উদ্যোগ গ্রহণ করেছেন একটি কাজ সম্পন্ন করার জন্য, তাহলে উনি কি মালিক, এবং ওনার ক্ষেত্রে ভূমি, শ্রম এবং মূলধন উনি সংগঠিত করেছে, এবং এই সংগঠিত করার মাধ্যমে উনি কি করেছেন, একটি প্রতিষ্ঠান খুলেছেন, এবং সেই প্রতিষ্ঠানের উনি কি হয়েছেন, সংগঠক। অর্থাৎ সংগঠনটি প্রতিষ্ঠা, যে কোনো সংগঠন যদি কেউ একজন নিজ দায়িত্বে ব্যক্তিগত উদ্যোগে গ্রহণ করেন তাকে বলা হয় সংগঠক, এবং এই সংগঠককে আমরা কি বলা হয়, বলি উদ্যোক্তা। অর্থাৎ যে কোনো কাজের জন্য যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে বলা হয় কি, উদ্যোক্তা। অর্থাৎ উনি গার্মেন্টস কারখানা প্রতিষ্ঠা করবে নিজ উদ্যোগে, তাই ওনাকে বলা হয়েছে মালিক। উনি কি, গার্মেন্টস ফ্যাক্টরি কারখানাটার মালিক। তার বিদ্যমান মূলধন অর্থাৎ এবং এই কারখানাটা পরিচালনার ক্ষেত্রে দেখা গিয়েছে কারখানার শ্রমিকদের মজুরি দেওয়ার চেয়ে ওনার কি হচ্ছে, মুনাফাটা বেশি হচ্ছে। কারণ হচ্ছে এটা ওনার নিজের প্রতিষ্ঠান, এবং বেতনের ক্ষেত্রে কি হচ্ছে, শ্রমিকদেরকে যতটুকু ওনার নিজে ধার্য করে যতটুকু দিয়েছে ঠিক ততটুকুই পাচ্ছে, অর্থাৎ তাদের যে একটা ন্যায্য অধিকার আছে সেটা পাচ্ছে না। এবং এখানে দেখা যাচ্ছে ওই শ্রমিকদের মাধ্যমে উনি কিন্তু প্রচুর মূলধন পাচ্ছেন, এবং সেই অনুসারে ওনার মুনাফাও বৃদ্ধি পাচ্ছেন। তাহলে এটা কি একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান, ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। অর্থাৎ আমরা বলতে পারি যে অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত, যেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না, যেখানে ভোক্তার স্বাধীনতা থাকে না, যেখানে শ্রমিকদের মজুরির ক্ষেত্রে মালিকই প্রধান, অর্থাৎ উদ্যোক্তা তিনি প্রধান থাকে, সেই অর্থব্যবস্থাকে আমরা কি বলি, ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। তাহলে আমরা প্রথম প্রশ্ন আমাদের কমপ্লিট। এটা হচ্ছে, উদ্দীপকে উল্লিখিত জনাব ওয়াই এর গার্মেন্টস কারখানায় কোন ধরনের অর্থব্যবস্থা, ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা অন্তর্ভুক্ত। ঠিক আছে, বাংলাদেশে একই ধরনের অর্থব্যবস্থা চালু রয়েছে, তোমার এই বক্তব্যের সপক্ষে যুক্তি দেখাও। আমাদের বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, যেখানে ব্যক্তিগত সম্পত্তির বা ব্যক্তিগত উদ্যোক্তার পাশাপাশি ব্যক্তিগত হস্তক্ষেপের পাশাপাশি সরকারি হস্তক্ষেপে রয়েছে। অর্থাৎ যে অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা এবং সরকারি মালিকানা উভয়ই উপস্থিত, সেই অর্থ ব্যবস্থাকে কি বলা হয়, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। এখন আমাদের দেশের যখন ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে কি করে, বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে, বিভিন্ন কারখানা প্রতিষ্ঠান করে, এতে কি তাদের এই ব্যবস্থার মধ্যে কি থাকে, শুধু মুনাফা অর্জনের উদ্দেশ্যেই কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয় নিজেদের জন্য। আর সরকারি হস্তক্ষেপ, সরকার জনগণের কথা চিন্তা করে যোগাযোগের ব্যবস্থা, তারপর যোগাযোগের ব্যবস্থা, রাস্তাঘাট উন্নয়ন, কৃষি ব্যবস্থার ক্ষেত্রে, তারপর হচ্ছে যে এই শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে কি করে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে। এবং এই ক্ষেত্রে প্রথমে ভোক্তার স্বাধীনতাটাই প্রাধান্য পায়। সরকারি অর্থব্যবস্থায় কি হয়, ভোক্তার স্বাধীনতাটাই বেশি গুরুত্ব পায়। তারপরে আবার সরকারি অর্থব্যবস্থা, অর্থাৎ সমাজতান্ত্রিক যে অর্থব্যবস্থাটা রয়েছে, সেই অর্থব্যবস্থায় কি হয়, ভোক্তার স্বাধীনতা থাকে, এবং সেখানে
আয়ের বৈষম্য হয় না, সেখানে সুষ্ঠুভাবে সবার জন্য কি করা হয়, সমান উদ্যোগে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা পণ্য, প্রত্যেকটা ভোগ্য পণ্য বাজারজাত করা হয় এবং ভোক্তার প্রত্যেকটা চাহিদাই পূরণ করার চেষ্টা করে। প্রয়োজনে সরকার দেশের যদি কোনো রকমের ঘাটতি থাকে বিভিন্ন উপকরণের খাদ্যের, এই বিষয়গুলো আবার অন্য দেশ থেকে আমদানি করে জনগণের সেবার জন্য প্রস্তুত রাখে। আবার দেখা যাচ্ছে যে ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত মালিকানার ক্ষেত্রে দেখা যায় যে শুধু ব্যক্তি নিজের উদ্যোগে নিজের জন্য কি করে থাকে, প্রত্যেকটা কাজ সম্পাদন করে থাকে। এক্ষেত্রে ব্যক্তির মুনাফা অর্জিত হয় বেশি, মূলধনের ক্ষেত্রে মুনাফা অর্জিত হয় বেশি। তারপর হচ্ছে যে এখানে ভোক্তার কোনো স্বাধীনতা থাকে না, এখানে শ্রমিকরা ন্যায্য মজুরি পায় না, এখানে ব্যক্তি নিজেই উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রত্যেকটা কাজ সমাধান করে। এতে যদি জনগণ, এখানে যদি শ্রমিকদের কোনো সমস্যা থাকে, ওনার কোনো তার কোনো দায়বদ্ধতা থাকে না। কিন্তু আবার এই সরকারি এবং বেসরকারি অর্থাৎ ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সরকারের কাছে দায়ী থাকে, কারণ বাৎসরিক যে একটা কর আরোপ করা হয় সরকার নিজে প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য, প্রত্যেকটা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান বা সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, প্রত্যেকটার জন্য একটা নির্দিষ্ট কর বরাদ্দ থাকে, যেটা বাৎসরিক হিসেবে সরকারের ফান্ডে জমা করতেই হয়। সেক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানই কি সরকারের কাছে আবার দায়ী থাকে। এভাবেই কিন্তু আমাদের বাংলাদেশের অভ্যন্তরে ব্যক্তিগত এবং সরকারি উভয় মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে এবং এই উভয় প্রতিষ্ঠানই একে অপরের সাথে সমন্বয়ের মাধ্যমে কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করছে। ধন্যবাদ। আমি নেক্সট প্রশ্নে চলে যাই। আমি এখন 11 অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা একটু খেয়াল করো। আহাদের দেশের জনসংখ্যা 18 কোটি। ওই দেশে কোনো এক বছরে দেশের জাতীয় আয় 54,000 কোটি টাকা। তিনি সম্প্রতি একটি দেশে চাকরি বিশ্ববাদে গিয়েছেন। সেই দেশের জনগণের মাথাপিছু আয় 66,178 US ডলার। এখন দেখো, প্রশ্ন বলেছে উদ্দীপকে বর্ণিত আহাদের দেশের মাথাপিছু আয় ব্যাখ্যা সহ নির্ণয় করো। মাথাপিছু আয় কি? মাথাপিছু আয় হলো কোনো দেশের জনসংখ্যা নির্দিষ্ট গড় আয়কে কি বলা হয়? মাথাপিছু আয় বলা হয়। এবং এটার দুটো নির্ধারক রয়েছে, একটি হচ্ছে মোট জনসংখ্যা এবং মোট জাতীয় আয়। অর্থাৎ মোট জনসংখ্যা দিয়ে কোনো দেশে নিজস্ব সময়ের মোট জনসংখ্যা দিয়ে মোট জাতীয় আয়কে ভাগ করলে কি পাওয়া যায়? মাথাপিছু আয় পাওয়া যায়। তাহলে আমরা কি এখন একটু এখানে এই আহাদের দেশের মাথাপিছু আয় নির্ণয় করবো। একটু খেয়াল করো। আমরা জানি মাথাপিছু আয় সমান অর্থাৎ মাথাপিছু আয় সমান মোট জনসংখ্যা এবং মোট জাতীয় আয়কে ভাগ করলে আমরা মাথাপিছু আয় পাবো। তাহলে আমরা চলে যাই। সুতরাং আহাদের দেশে মাথাপিছু আয় সমান, আহাদের দেশে জনসংখ্যা বলেছে 18 কোটি এবং আহাদের দেশের মোট জাতীয় আয় হচ্ছে 54,000 কোটি। এখানে হয় কত? এখানে কোটি কোটি কাটাকাটি হয়ে গেছে, এখন কি আছে? 3,000 টাকা। সুতরাং আমরা এখানে সুতরাং দিয়ে দিই। সুতরাং আহাদের দেশের মাথাপিছু আয় 3,000
টাকা। তাহলে আমরা বের করতে পারবো প্রত্যেকটা দেশের মাথাপিছু আয়। আর আমি প্রথমে যে কথাগুলো বলেছি এটা হচ্ছে যে ব্যাখ্যা স্বরূপ লিখবে এবং পরে এটা নির্ণয় করে দেবে। তাহলে হয়ে যাবে আমাদের প্রথম প্রশ্ন, আহাদের দেশে মাথাপিছু আয় ব্যাখ্যা সহ নির্ণয় করে। আমি পরের প্রশ্নটা লিখছি। এখন আমি এই প্রশ্নের ঘ নম্বর প্রশ্নটা একটু লিখে দিয়েছি। উদ্দীপকের বর্তমানে আহাদ যে দেশে অবস্থান করছেন সেই দেশটির অর্থনৈতিক অবস্থার সাথে আহাদের দেশের অর্থনৈতিক অবস্থার তুলনামূলক বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো যখন বলেছে তখন একটু বর্ণনার সহিত বলার চেষ্টা করবে। অর্থাৎ উদ্দীপকে বর্তমানে আহাদ যে দেশে অবস্থান করছেন, এখন আহাদ একটি দেশে চাকরির সুবাদে গিয়েছে, সেই দেশের জনসংখ্যার মাথাপিছু আয় ৬৬,১৭৮ US ডলার। অর্থাৎ ডলারে এটা টাকা, এটা টাকায় অনেক টাকা আসবে। ডলারে কত? ৬৬,১৭৮ US ডলার, মানে অনেক টাকা। এখন দেখো উদ্দীপকে বর্তমানে আহাদ যে দেশে আছে, অর্থাৎ আমরা যদি এক্ষেত্রে আমরা দুটা স্তর দেখবো। একটা হচ্ছে উচ্চতর আয়ের দেশ, আর একটা হচ্ছে নিম্ন আয়ের দেশ। অর্থাৎ উচ্চ আয়ের দেশ আর নিম্ন আয়ের দেশ। হ্যাঁ, এখন উচ্চ আয়ের দেশের মাথাপিছু আয় কিন্তু অনেক বেশি থাকে, 12,000-এর উপরে থাকে। আর নিম্ন আয়ের দেশের 10-12,000-এর উপরে থাকে উচ্চ আয়ের দেশের মাথাপিছু আয়। এবং আর নিম্ন আয়ের দেশের মাথাপিছু আয় থাকে কত? 1,005 ডলার, এর চেয়েও কম থাকে। যেহেতু আহাদের দেশের মাথাপিছু আয় 3,000 টাকা, তার মানে 1,005 ডলারের চেয়ে অনেক কম। তাই আহাদের দেশ, এটা হচ্ছে নিম্ন আয়ের দেশ, এবং আহাদ যে দেশে অবস্থান করছে বর্তমানে সেটা হচ্ছে যে উচ্চ আয়ের দেশ। এখন এখানে বলেছে তুলনামূলক বিশ্লেষণ করো। তুলনা করতে গেলে দেখা যায় উচ্চতর আয়ের দেশগুলো দেশে উচ্চ মাথাপিছু আয় থাকে এবং জীবনযাত্রার মানও থাকে অনেক উচ্চ, অর্থাৎ ভালো, বেশি জীবনযাত্রার মান থাকে বেশি। এবং আহাদের দেশ বলতে যে নিম্নতর আয়ের দেশ বুঝে না, এবং এখানকার মাথাপিছু আয় থাকে নিম্ন। আর আহাদের দেশের উচ্চ আয়ের দেশ, যেটা আমরা বলেছিলাম উচ্চ আয়ের দেশের ক্ষেত্রে তাদের যে উন্নয়নগত অবকাঠামোগুলো আছে, এগুলো ছিল উচ্চ, অর্থাৎ অবকাঠামোগত সংগঠনগুলো কি অনেক মানে উন্নত। এবং এটা একটা উন্নত দেশ, সেখানে কৃষি ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা, তারপর সেবার খাত, চিকিৎসার খাত, প্রত্যেকটা খাতই কি উচ্চ হারে এবং প্রত্যেকটা মানুষের চাহিদা পূরণ করে, এবং তাদের প্রত্যেকটা চাহিদার ক্ষেত্রে কি হয়, উচ্চ জীবনযাত্রার মান নির্ধারিত থাকে। এবং এখানে দেখা যায় এই দেশে অবকাঠামোগত উন্নয়ন অনেক বেশি। আহাদের দেশের যেটা অনুন্নত দেশ, আহাদের দেশ আগে যেটা ছিল যে 18 কোটির দেশ, সেটা হচ্ছে যে জনসংখ্যার দেশ, সেটা হচ্ছে যে অনুন্নত দেশ। এবং ওই দেশটা অনুন্নত দেশ মূলত কৃষি নির্ভর থাকে, এবং কৃষি ব্যবস্থাপনাও উন্নত থাকে না, সেটাও থাকে অনুন্নত। অর্থাৎ স্বল্প পরিসরে বা তেমন ভালো পর্যায়ে থাকে না কৃষি ব্যবস্থাটা। এবং অবকাঠামোগত কি থাকে, দুর্বলতা থাকে, সেখানে অবকাঠামোর তেমন ব্যাপক উন্নয়ন হয় না। এখানে খাদ্য, চিকিৎসা প্রত্যেকটা ক্ষেত্রে কি থাকে, অনুন্নত, অর্থাৎ কম থাকে, জীবনযাত্রার মান কম থাকে। অর্থাৎ অনুন্নত দেশে জীবনযাত্রার মান কম থাকে। ঠিক আছে, আমি আরেকটা প্রশ্নে চলে যাব। আমি সৃজনশীলের গ আর ঘই একটু কারেকশন করে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নিবে, এবং এভাবে যদি লিখতে পারো, আমি যতটুকু বলতে পেরেছি ততটুকুর মধ্যে যদি একটু মিলিয়ে নিতে পারো এবং নিজেরা যদি একবার বাসায় লিখো, তাহলে কিন্তু কি করতে পারবে, যে কোনো পরীক্ষায় এই বিষয়গুলো লিখতে পারবে। ঠিক আছে, আমি নেক্সট প্রশ্নটা লিখে দিচ্ছি।
11 অধ্যায়ের দুইটা বিষয় যে রাখবো, সেটা হচ্ছে জিডিপি, জিএনপি আর জিডিপি। দুটো বিষয় জানতেই হবে, কারণ এই পাঠে আমাদের এই দুটো বিষয় নিয়ে অনেক আলোচনা এবং এই দুটো নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। দেখো, মোট জাতীয় আয় জিএনপি কি? আমি প্রথমে জিএনপি আলোচনা করব। অর্থাৎ জিএনপি হলো গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় আয়। দেখো এখন এটা কি বা এটা কাকে বলে, জিএনপি বিষয়টা কি? দেখো প্রথমে আমি দেখতেছি জিএনপি হলো কোনো একটি বছরে, ধরো কোনো নির্দিষ্ট সময় একটি বছরে নির্দিষ্ট সময়ে একটি বছরে কোনো নির্দিষ্ট সময়ে, হ্যাঁ, যে কোনো দেশে প্রাকৃতিক সম্পদ ও ভূমি ব্যবহার করে সে দেশে একটি বছরে কোনো নির্দিষ্ট সময়ে যে কোনো দেশে প্রাকৃতিক সম্পদ ও ভূমি ব্যবহার করে সে দেশের শ্রম মূলধন নিয়োগ করে। যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদন করা হয় তাকে সে দেশে কি বলে। আচ্ছা, অর্থাৎ দেখো, একটি বছরে কোনো নির্দিষ্ট সময়ে যে কোনো দেশে প্রাকৃতিক সম্পদ ও ভূমি ব্যবহার করে সে দেশের শ্রম ও মূলধন নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদন করা হয় তাকে সে দেশে জিএনপি বলে। বুঝেছো কিছু? দেখো, এটা একদম সহজ যদি একবার ভালো করে বুঝতে পারো। দেখো, একটা অর্থ বছরে নির্দিষ্ট সময়ে কোন দেশের প্রাকৃতিক সম্পদ এবং ভূমি কি বলেছে, প্রাকৃতিক সম্পদ ও ভূমি ব্যবহার করে, এটা প্রাকৃতিক সম্পদ বা ভূমি। কারণ হচ্ছে প্রাকৃতিক সম্পদ প্রকৃতি থেকে পাই
ভূমিও আমরা প্রকৃতি থেকে পাই, ব্যবহার করে সে দেশে শ্রম ও মূলধন নিয়োগ করে। শ্রম, মূলধন। শ্রম হচ্ছে মানুষের যে মেধাশক্তি, শারীরিক কসরত, তারপর হচ্ছে আর মূলধন হচ্ছে আর শারীরিক পরিশ্রম, আর মূলধন হচ্ছে অর্থ, উপকরণ। নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা, বস্তুগত অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদন করা হয় তাকে সে দেশের জিএনপি বলে। বস্তুগত দ্রব্য, অবস্তুগত দ্রব্য ক্ষেত্রে যে সেবা, সেবা একটি কি অবস্তুগত দ্রব্য, কারণ হচ্ছে সেবা দেয়া হয়, নেওয়া হয়। হ্যাঁ, এই জিনিসটা বিভিন্ন মাধ্যমে আসে, যেমন যা যে বিষয়ের উপযোগ আছে এবং যা মানুষের অভাব পূরণের ক্ষেত্রে সক্ষম, যার একটা মূল্য রয়েছে, ন্যায্য মূল্য রয়েছে, তাকে কি বলা হয়? অবস্তুগত বা এই সেবা, সেবা সেবা হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ এই উপাদানগুলোকে উৎপাদন করা হয় তাকে কি বলা হয়? সে দেশের জিএনপি বলা হয়। জিএনপির ক্ষেত্রে প্রবাসীদের আয় এবং আমাদের দেশের জনগণের আয় প্রত্যেকটাই কাউন্ট করা হয়। ঠিক আছে, এটাই মনে রাখবে। তারপরে নেক্সট প্রশ্ন যাচ্ছি। জিডিপি মানে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ মোট দেশজ আয়। ঠিক আছে, অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমানার ভিতরে উৎপাদিত সকল ধরনের জনগণের চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা মূল্যের সমষ্টিকে বোঝায়। এখানে আমাদের দেশে যারা প্রবাসী, আমাদের দেশের জনগণ যারা বাহিরে কাজ করছে, আমাদের দেশের অন্তর্ভুক্ত, অর্থাৎ ভৌগোলিক সীমানার ভেতরে, অর্থাৎ আমাদের দেশের জনগণ, আমাদের দেশ বলতে যে কোনো দেশে অভ্যন্তরে ভৌগোলিক সীমানার মধ্যে থেকে যারা আয় করছে, বিভিন্ন সেবা ও দ্রব্য উৎপাদনে চূড়ান্ত পর্যায়ে কাজ করছে, তারা হচ্ছে এই জিডিপির অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাদের দেশের জনগণ যদি প্রবাসী, অর্থাৎ বাহিরে গিয়ে কাজ করছে, তাহলে এই প্রবাসীদের আয়টা অন্তর্ভুক্ত যুক্ত হবে। কিন্তু আমাদের দেশে যারা বাহির থেকে, বিদেশ থেকে এসে বা অন্যান্য দেশ থেকে এসে কাজ করছে, অর্থাৎ আমাদের এখানে এসে কাজ করছে দেশে, তাদের আয়টা এখানে যুক্ত হবে না, কারণ তাদের আয়টা তাদের দেশেও যুক্ত হবে, কিন্তু আমাদের দেশে সেটা যুক্ত হবে না। আমাদের দেশে এই জিডিপির ক্ষেত্রে হচ্ছে দেশীয় উৎপাদনের ক্ষেত্রে শুধু দেশের মানুষ দেশের ভৌগোলিক সীমানার মধ্যে থেকে যে ইনকামটা, যে আয়টা করছে, সেটাকে বলা হয় কি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ আমাদের দেশে যারা যেসব সমস্ত জনগণ বিদেশে প্রবাসী হিসেবে কাজ করছে, তাদের আয়টা অন্তর্ভুক্ত হবে, কিন্তু অন্যান্য দেশের জনগণ যে আমাদের দেশে কাজ করছে, তাদের আয়টা অন্তর্ভুক্ত হবে না। এটাই হচ্ছে কি? জিডিপি। এটা মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমানার ভিতরে উৎপাদিত সকল ধরনের জনগণের চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা মূল্যের সমষ্টিকে বোঝায়। এখানে আমাদের দেশে যারা প্রবাসী, আমাদের দেশের জনগণ যারা বাহিরে কাজ করছে, আমাদের দেশের অন্তর্ভুক্ত, অর্থাৎ ভৌগোলিক সীমানার ভেতরে, অর্থাৎ আমাদের দেশের জনগণ, আমাদের দেশ বলতে যে কোনো দেশে অভ্যন্তরে ভৌগোলিক সীমানার মধ্যে থেকে যারা
আয় আয় করছে, বিভিন্ন সেবা ও দ্রব্য উৎপাদনে চূড়ান্ত পর্যায়ে কাজ করছে, তারা হচ্ছে এই জিডিপির অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাদের দেশে যা জনগণ যদি প্রবাসী অর্থাৎ বাহিরে গিয়ে কাজ করছে, তাহলে এই প্রবাসীদের আয়টা অন্তর্ভুক্ত যুক্ত হবে। কিন্তু আমাদের দেশে যারা বাহির থেকে বিদেশ থেকে এসে বা অন্যান্য দেশ থেকে এসে কাজ করছে, অর্থাৎ আমাদের এখানে এসে কাজ করছে দেশে, তাদের আয়টা এখানে যুক্ত হবে না, কারণ তাদের আয়টা তাদের দেশে যুক্ত হবে, কিন্তু আমাদের দেশে সেটা যুক্ত হবে না। আমাদের দেশ এই জিডিপির ক্ষেত্রে হচ্ছে দেশীয় উৎপাদনের ক্ষেত্রে শুধু দেশের মানুষ দেশের ভৌগোলিক সীমানার মধ্যে থেকে যে ইনকামটা যে আয়টা করছে সেটাকে বলা হয় কি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ আমাদের দেশে যারা যেসব সমস্ত জনগণ বিদেশে প্রবাসী হিসেবে কাজ করছে তাদের আয়টা অন্তর্ভুক্ত হবে, কিন্তু অন্যান্য দেশের জনগণ যে আমাদের দেশে কাজ করছে তাদের আয়টা অন্তর্ভুক্ত হবে না। এটাই হচ্ছে কি জিডিপি। এটা মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে?